আরে সাহেব, এটা আপনি কি করছেন? আপনি এক্ষুনি আমার হাতটা ছেড়ে দিন। বাড়ির কেউ দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। যা হবে হোক, আমি তোমার হাত ছাড়ছি না আর ছাড়বো না। তোমার হাত কতটা পুড়ে গেছে সেটা তো আমি দেখতে পেয়েছি। এই মুহূর্তে তোমার চিকিৎসা নেওয়া প্রয়োজন। আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে সাহেব, আপনি কেন বুঝতে পারছেন না? এই সব কিছুর আমার কোনো প্রয়োজন হবে না। আমার হাত এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনি আমার হাত ছেড়ে দিন। এক্ষুনি কেউ এসে পড়বে, আর দেখলে বলছি তো আমার সর্বনাশ হয়ে যাবে। একদম চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। আর যদি একটাও কথা বলেছো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা তোমায় আমি বলে দিলাম। এই বলে আয়ান নদীর হাত ধরে টানতে টানতে তাকে কিনতে গিয়ে বের করে নিয়ে ড্রয়িং রুমে আসে। আর তখনই দীপা সেখানে চলে আসে। আয়ানকে নদীর হাত ধরে এভাবে নিয়ে আসতে দেখে আয়ানকে কিছু না বলে দীপা নদীকে বলতে থাকে। ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই আমার বয়ফ্রেন্ডের হাত ধরেছিস কেন? তখনই নদী আয়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আয়ান তার হাতটা অনেক শক্ত করে চেপে ধরে রেখেছিল। আর এদিকে দীপার এরকম আচরণ দেখে আয়ান কিছুটা রেগে যায় আর দীপাকে ধমক দিয়ে বলতে থাকে। এই তুমি মানুষ নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ মেয়েটার হাত কতটা পুড়ে গেছে? এই মুহূর্তে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। আর এই মুহূর্তে যদি ওকে ডাক্তারের কাছে নিয়ে না যাওয়া হয় তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সেখানে কি না তুমি বলছো ও আমার হাত ধরে আছে? ও, আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি। আয়ান, তুমি ওর হাত ছেড়ে দাও। ওকে যদি ডক্টরের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেটা আমরা বুঝবো। আমাদের ফ্যামিলির ব্যাপারে তোমাকে নাক গলাতে কেউ বলেনি। একদম চুপ করো। তুমি অনেক কথা বলেছো আর কোনো কথা শুনতে চাই না। তোমার মুখ থেকে মেয়েটার কতটা কষ্ট হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? নদী, তুমি কথা না বলে চলো আমার সঙ্গে। এই বলে নদী আয়ানের সঙ্গে যেতে না চাইলে আয়ান তাকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে বসালো। আর তারপরে এই গাড়ি স্টার্ট করলো। একদম হসপিটালের সামনে এনে গাড়ি দাঁড় করালো। আর এদিকে ব্যথায় নদী একদম ছটফট করছিল। আয়ান তখন আর কোনো কিছু চিন্তা না করে নদীকে নিজের কোলে তুলে নিল। এটা দেখে নদী লাফ দিয়ে নেমে যেতে চাইছিল। তখনই আয়ান ধমক দিয়ে বলতে লাগলো। এই মেয়ে, কী সমস্যা তোমার? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এভাবে এরকম ছটফট কেন করছো? হাতের কি অবস্থা হয়েছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? চুপচাপ থাকো। এই বলে আয়ান নদীকে নিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করে। আর এই হসপিটালের ডক্টর ছিল আয়ানের বন্ধু। তাই সে সোজা তার বন্ধুর চেম্বারে নিয়ে গেল আর তারপর নদীকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে তার বন্ধুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দোস্ত, ওর হাতে গরম পানি লেগে পড়ে গেছে, একটু তাড়াতাড়ি কিছু একটা কর। হ্যাঁ ঠিক আছে, তুই বস, আমি দেখছি কি করা যায়। নার্স তাড়াতাড়ি এদিকে আসেন। এই বলে বসিয়ে রেখে নার্স এবং নদীকে নিয়ে তিনি পাশের কেবিনে চলে গেলেন। প্রায় আধা ঘন্টা পর ওই কেবিন থেকে বের হয়ে আসলো ডাক্তার। আর তারপরে তিনি আয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। ওনার হাত এতটা পুড়লো কিভাবে? উনি কি কাজ করার সময় দেখে কাজ করতে পারে না নাকি? আরে ভাই আর বলিস না, এই মেয়েটার কাজ করার সময় কোনো হুঁশ থাকে না। কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে সেদিকে কোনো খেয়াল থাকে না। বাই দ্য ওয়ে, তুই প্রেসক্রিপশন করে দে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি দেখছি। ততক্ষণে নার্স নদীকে নিয়ে ডাক্তারের কেবিনে চলে এসেছে। নদীকে একপাশে বসিয়ে দিয়ে নার্স সেখান থেকে চলে গেল। আর তারপরেই ডাক্তার নদীর প্রেসক্রিপশন করে দিল। আর আয়ান তার ডাক্তার বন্ধুর ফিস মিটিয়ে দিয়ে হসপিটাল থেকে নদীকে নিয়ে বের হয়ে গেল। তারপর গাড়ি চালিয়ে একটা ফার্মেসির সামনে এসে থামলো। আর সেখান থেকে সমস্ত ওষুধ কিনে নিয়ে নদীকে নিয়ে একদম তাদের বাসায় চলে আসলো। অপরদিকে দীপা তত করে চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলে করে নিয়েছে। আর আম্মু তাকে জিজ্ঞাসা করতেই, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? তো কি করব, সেটা তোমরাই আমাকে বলে দাও না। ওই ছোট লোক ফকিন্নির বাচ্চা আমার আয়ানের হাত ধরেছে। ওর নাকি হাত পুড়ে গেছে। এখন আয়ানকে নিয়ে ডক্টরের কাছে গেছে। মেজাজটা কেমন হয় তোমরাই বলো। আরে এসব তুই কি বলছিস? ওই শয়তানের বাচ্চা আবার কখন আয়ানকে নিয়ে চলে গেল? তুই কোথায় ছিলি? তুই আটকাতে পারলি না? তখনই দীপার রাগ যেন আরো দ্বিগুণ হয়ে গেল।
সে চিৎকার করে তার মাকে বলতে লাগলো। আরে আমি তো ইচ্ছে করেই ওর হাত গরম পানির ভিতরে চুবিয়ে রেখেছিলাম। আমি কি করে জানবো আয়ান তখন সেখানে চলে আসবে? আমি তো ওর হাত গরম পানিতে চুবিয়ে দিয়ে তারপরেই আমার রুমে চলে গিয়েছিলাম, আর তখনই আয়ান সেখানে এসে পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখি আমি কি করতে পারি। এই বলে তিনি নিজের মেয়েকে শান্ত হতে বলেন। আর তখনই কলিং বেলের আওয়াজ শোনা যায়। দীপার আম্মু দরজা খুলে দেন। আর তখনই দেখতে পান আয়ান আর নদী দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছে। তিনি আয়ানকে কোনো কিছু না বলে নদীকে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসে আর ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের হবু জামাইয়ের সঙ্গে লুতুর পুতুর শুরু করে দিয়েছিস? না খালাম্মা, আপনি ভুল কিছু চিন্তা করছেন। আমি সেরকম কোনো কিছুই করিনি। আমার হাতটা পুড়ে গিয়েছিল আর তখনই উনি চলে এসেছিলেন। আর হাতের পুড়ে যাওয়াতে আমি কান্না করছিলাম, এটা দেখেই উনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ও আচ্ছা, এই ব্যাপার। এতক্ষণে আমি বুঝতে পেরেছি, তোর হাতে একটু গরম পানি পড়েছে কি পড়েনি, আর অমনি তুই ন্যাকা কান্না শুরু করে দিয়েছিস। আর যখনই আমার মেয়ের জামাইকে দেখেছিস তখনই তার গায়ে পড়তে ইচ্ছে করেছে, তাই না? কথাটা শোনা মাত্রই আয়ান একটু জোর গলায় বলতে লাগলো। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন যে আপনারা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মেয়ের হাতে গরম পানি লেগে এতটা হাত পুড়ে গেছে, আর সেখানে আপনি বলছেন যে ওর নাটক করছে। আসলে আপনাদের শরীরে মানুষের রক্ত আছে, এটা ভাবতেই আমার অবাক লাগছে। বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। এই ছোট লোকের বাচ্চাদের চরিত্রটাই এরকম। যখনই বড়লোক কোনো ছেলে দেখবে তখনই তাদের গায়ে পড়তে চাইবে, তাদের থেকে ফায়দা নিতে চাইবে। আপনি ভুল ভাবছেন। যদি সেরকম মেয়ে এই নয়, তার যদি ইচ্ছা থাকতো সেরকম কিছু করার, তাহলে আমি এই বাড়িতে আজকে নতুন আসা যাওয়া করি না। সে কবে আমার সঙ্গে এসব কিছু করতে পারতো, কিন্তু সে উল্টো। আরে বাবা, তুমি ছোট মানুষ, তোমার এখনো বোঝার বয়স হয়নি, মানুষ চিনতে পারোনি তাই তুমি এরকম বলছো। কিন্তু তুমি যদি ঠিকমতো মানুষ চিনতে পারতে তাহলে এই কথাটা কখনোই বলতে পারতে না। আমি যেটা বলছি সেটাই মেনে নিতে। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আমি আপনাকে একটা কথা বলে দিই, শুনেন। আপনি কখনো আমাকে মানুষ চেনাতে আসবেন না। মানুষ চেনার মতো যথেষ্ট বয়স আর বুদ্ধি আমার হয়েছে। আমি মানুষের চেহারা দেখেই বলে দিতে পারি কোন মানুষটা কেমন। তবে আমার মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি আপনাদের সঙ্গে আত্মীয়তা করার চেষ্টা করে, কারণ আপনাদের চেহারা একরকম আর মানসিকতা অন্যরকম। আপনাদের চেহারার সঙ্গে মানসিকতা যায় না। দেখো বাবা আয়ান, এখন কিন্তু আমার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাদেরকে ইনসাল্ট করার চেষ্টা করছো। আমার তো মনে হয় না আপনাদের মান সম্মান বোধ বলতে কিছু আছে। যদি আপনাদের মান সম্মান বোধ বলতে কোনো কিছু থাকতো তাহলে আপনারা এই কাজের মেয়েটাকে একটু হলেও সম্মান দিতেন। কারণ হাজার হোক সে তো একজন মানুষ। মেয়েটাকে আপনারা দিনের পর দিন এইভাবে অত্যাচার করেন। তখনই দীপার বাবা বাড়িতে প্রবেশ করেন। আর এসব চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়িতে প্রবেশ করতে করতেই বলতে থাকেন। আরে কি হয়েছে এটা? আমার বাড়ি নাকি মাছের বাজার, আমি তো সেটাই বুঝতে পারছি না। এভাবে চিৎকার চেঁচামেচি করা হচ্ছে কেন? বাড়ির বাইরে থেকে গলার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ আঙ্কেল, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমিও মাঝে মধ্যেই ভেবে পাই না এই বাড়িতে মানুষ ও বসবাস করে নাকি অন্য কিছু। মানুষের আচরণ এতটা নিকৃষ্ট হতে পারে সেটা আপনাদের বাড়িতে না আসলে আমি জানতেই পারতাম না। কথাটা শুনে একটু রেগে যায় দীপা। আর সে তখন আয়ানের দিকে তাকিয়ে বলতে থাকে। দেখো আয়ান, তুমি কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করছো। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, আমি বলে দিলাম। যাদের কাছে মনুষ্যত্ব নেই তাদের আবার আত্মমর্যাদা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। শোনো, সম্মান পেতে হলে কাউকে আগে সম্মান দিতে হয়। আর যদি কাউকে সম্মান দিতে না পারো তাহলে সেখানে সম্মান আশা করো না। আয়ান, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তোমার যা মনে হয় তুমি তাই ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিছুই যায় আসে না। বুঝতে পেরেছো? আমার তো এখন মনে হচ্ছে তোমার সঙ্গে রিলেশনশিপে যাওয়াটাই আমার সবথেকে বড় ভুল ছিল। যদি আজ তোমার সঙ্গে রিলেশনশিপ না থাকতো তাহলে দেখতে তোমার গালে ঠাস করে 2টা চড় বসিয়ে দিয়ে শিখিয়ে দিতাম তোমাকে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়।
আয়ান, তুমি কিন্তু যথেষ্ট ভদ্র ফ্যামিলিতে বিলং করো। তুমি আমার মেয়ের সঙ্গে এরকম আচরণ করতে পারো না, যেখানে আমি এবং তোমার হবু শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। দেখো, তুমি এসব কিছুর মধ্যে আমাকে একদম টানবে না। আই এম যা বলেছে একদম সত্য কথাই বলেছে, সে কোনো ভুল কথা বলেনি। তোমরা নদীর সঙ্গে এত খারাপ কেন আচরণ করো? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারি না। মেয়েটা কত বছর ধরে আমাদের বাড়িতে রয়েছে, মেয়েটাকে তো তোমরা খুব ভালো করে চেনো। মেয়েটা কতটা শান্তশিষ্ট আর ভদ্র প্রকৃতির মেয়ে, কিন্তু তোমরা মা মেয়ে প্রতিদিন ওই মেয়েটার উপর অত্যাচার করেই যাও কেন বলো তো? ওরে বাবা, তোমারও দেখছি মুখে বুলি ফুটেছে। এখন তুমিও আমার মুখের ওপর কথা বলতে শিখে গেছো। আমার মনে হয় আমি দেরি করে ফেলেছি, আমাকে আরো আগেই সচেতন হওয়া উচিত ছিল। তুমিও একজন মেয়ের মা, আর নদীও একজন মেয়ে। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ এরকমটা করে তাহলে তোমার কেমন লাগতো, সেটা একবারও ভেবে দেখেছো? তখনই রেগে যায় দীপার আম্মু আর তিনি চিৎকার করে বলতে থাকেন। তোমার মাথা ঠিক আছে? তুমি কার সঙ্গে কি তুলনা করছো সেটা একবারও ভেবে দেখেছো? আমি চিন্তা ভাবনা না করে কোনো কিছুই করি না, শুধু যেটা করেছিলাম সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, আর এটা হলো তোমাকে বিয়ে করা। আমার মাথা গরম করিও না, একদম বলে দিলাম। চুপচাপ যা হচ্ছে সব দেখে যাও। বিগত 22 বছর ধরে সবকিছু তো শুধু দেখেই যাচ্ছি, কখনো কি তোমার মুখের উপর কোনো উত্তর দিয়েছি? এবার মনে হয় আর চুপ থাকলে চলবে না, কারণ মানুষকে তোমরা মানুষ বলেই মনে করো না। ড্যাডি, এসব কি হচ্ছে? যেখানে আয়ান দাঁড়িয়ে আছে, আমার হবু হাজবেন্ড দাঁড়িয়ে আছে, সেখানে তুমি আমাদের মা মেয়েকে এইভাবে অপমান করতে পারো না। হো রিয়েলি? তাহলে তোমরা মা মেয়ে যে একটা মেয়ের উপর এত অত্যাচার করছো, দিনের পর দিন অপমান অসম্মান করছো, সেগুলোর বেলায় কোনো কিছুই না বুঝি? তুমি কার সাথে কার তুলনা করছো? চাকরানির সাথে রাজরানীর? এভাবেই কথা কাটাকাটি চলতে থাকে। মোটামুটি একটা ঝামেলা পাকিয়ে গেল। আর তখনই নদীর সবাইকে উদ্দেশ্য করে খড় চুড়ে বলতে লাগলো। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি, প্লিজ এই সব কিছু বন্ধ করো আমার জন্য। আর তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। তোমরা প্লিজ শান্ত হয়ে যাও। তখনই দীপা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে নদীর চুলের মুঠি ধরে বলতে থাকে। এই হারামজাদি, এখন নাটক শুরু করে দিয়েছিস, তাই না? এইসব কিছু তো শুধু তোর জন্যই হয়েছে। তুই যদি এত নাটক না করতি তাহলে তো এখানে এইসব কিছুই হতো না। আমার লাগছে, আমাকে প্লিজ ছেড়ে দিন, খুব ব্যথা পাচ্ছি। তোর লাগছে লাগুক, তাতে আমার কি? তুই যে আমার কলিজায় আঘাত করেছিস সেটা তুই একবারও ভাবতে পারছিস না? তুই আমার বয়ফ্রেন্ডের হাত ধরেছিস, আমার ভালোবাসার মানুষকে স্পর্শ করেছিস, যে আমার হবু স্বামী হতে চলেছে তাকে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিস। আমি যে এখনো তোকে খুন করিনি, এইটাই তোর 14 গোষ্ঠীর কপাল। ঠিক ওই মুহূর্তে আয়ান ঠাস করে দীপার গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো। অনেক হয়েছে আর না, এবার এসব কিছু বন্ধ করো। আমার আর সহ্য হচ্ছে না এসব। তুমি কতটা ছোট মানসিকতা সেটা আজ প্রমাণ পেয়ে গেলাম। একটা মেয়ে যার হাত পুড়ে গেছে তাকে নিয়ে আমি ডক্টরের কাছে গেছি, আর এখন কিনা তুমি আমাকেও তার সঙ্গে জড়িয়ে দিচ্ছ। এত নিচু মানসিকতার তুমি! আরে আয়ান, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে কোনো কিছু বলিনি, যা বলার এই ছোট লোকের বাচ্চাটাকে বলেছি। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে আমাকে ধরিয়ে তুমি কথাটা বলছো। তুমি শুধু ওকে মিন করে বলনি, ও আমার সঙ্গে গিয়েছে মানে তুমি কথাটা আমাকেও বলেছো। তাছাড়া তুমি ওকেই যদি বলে থাকো তাহলে ওকেই বলবেই বা কেন? তুমি এই রাইট তোমাকে কে দিয়েছে? তখনই পাশ থেকে দীপার আম্মু আবারও আয়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে। দেখো বাবা, সত্যি তুমি ভুল কিছু করছো। এরকম করাটা কিন্তু একদমই তোমার উচিত হচ্ছে না। আগামী সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্ট, তোমার মা বাবা আমেরিকা থেকে ফিরলেই। কিন্তু আমি খুবই দুঃখের সহিত এটা আপনাদের জানাচ্ছি যে আমাদের মনে হয় এই এঙ্গেজমেন্ট হবে না। আমি আমার আম্মু আব্বুকে না করে দেব। তখনই দীপার আম্মু ছুটে এসে আয়ানের হাত ধরে বলতে থাকে। আরে আয়ান বাবা, এসব তুমি কি বলছো? তোমার কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমাদের এতদিনের রিলেশন, দুজন দুজনকে কতটা ভালোবাসো সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। হ্যাঁ, খুব ভালো করেই জানি। সেটা আপনার কাছ থেকে শুনতে হবে না, কারণ আপনার মেয়ে তো ব্ল্যাকমেইল করে আমাকে তার সঙ্গে রিলেশনে যেতে রাজি করিয়েছিল। তখনই দীপা বলতে থাকে।
আয়ান, এসব তুমি কি বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের জীবনের অতীতে যাই কিছু হয়ে গেছে সব আমরা ভুলে গেছি। এখন শুধু আমরা দুজন দুজনার। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যাইনি। তুমি আমাকে কতটা ব্ল্যাকমেইল করে তোমার সঙ্গে রিলেশনে যেতে রাজি করিয়েছো, সেটা আমার আজও স্পষ্ট মনে আছে। আয়ান, আমি যা করেছি সবকিছু তোমাকে ভালোবেসে করেছি। তোমাকে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে সহ্য করতে পারবো না, তাই এসব করেছি। কারণ তোমাকে আমি মন থেকে ভালোবাসি। সত্যি, অনেক 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 বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তোমার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার সঙ্গে কল কিংবা ট্যাক্সে যোগাযোগ করার চেষ্টা করবে না। বলে আয়ান আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে দীপা আর তার আম্মুর আগে ফুসফুস করতে লাগলো। এদিকে দীপা তখনই নদীর গালে চর দিতে গেছিল। তখনই দীপার বাবা তার হাত ধরে ফেলে আর বলতে থাকে। দীপার বাবা তখন প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে দীপাকে ধমক দিয়ে বলতে থাকেন। দীপা, অনেক হয়েছে, আর নয়। তুমি আর কখনো ওদের সঙ্গে এভাবে খারাপ আচরণ করবে না। আর তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা শুধুমাত্র তোমার ব্যবহারের কারণেই হয়েছে। বাবা, চিৎকার করে কোনো লাভ নেই। আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। বাবা, তুমি মনে হয় এটা ভুলে গেছো আমি তোমার নিজের মেয়ে হই। আর এই মেয়েটাকে তুমি একটা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলে। জাস্ট সেট আপ। আমি কোথা থেকে নিয়ে এসেছি, কি করেছি না করেছি সবকিছু আমি খুব ভালো করে জানি। তোমার থেকে কোনো কিছু শুনতে চাই না। এই বলে দীপার বাবা দীপা এবং তার আম্মুকে অনেক জোরে একটা ধমক দেয়। তারপর সেখান থেকে চলে গেলেন। তখনই দীপা তার আম্মুকে বলতে লাগলো। আম্মু, এই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই ছোট লোকের বাচ্চাটার জন্যই আমাদের বাড়িতে আজ এত অশান্তি লেগে গেল। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। এই ছোট লোকের বাচ্চাটাকে আর বেশি দিন এই বাড়িতে রাখা যাবে না। আমাদের খাবে, আমাদের পড়বে, আর আমাদের মাথায় ডিম ভাঙবে। এটা তো হতে পারে না। কথাগুলো শুনে নদীর একদম কান্না করতে থাকে। আর তখনই দীপার আম্মু ঠাস করে নদীর গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে থাকে। দেখ, একদম আমার সঙ্গে নাটক করবি না। তোর এসব নাটক আমার ভালো লাগছে না। এখনই চুপচাপ আমার চোখের সামনে থেকে সরে যা, তা না হলে তোর মাথা ফাটিয়ে ফেলবো আমি। কেন করছো তোমরা আমার সঙ্গে এরকম? আমি কি ক্ষতি করেছি তোমাদের? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গে এরকম করার কারণটা কি? দেখ, তুই নাটক করবি না। তুই কি করেছিস বুঝতে পারছিস না? তোর জন্য আজ আয়ান আমার মেয়ের সঙ্গে ঝামেলা করেছে, রাগ করে চলে গেছে। আয়ান কি বলে গেল তুই শুনতে পাসনি? আমার মেয়েকে কল দিতে, মেসেজ করতে নিষেধ করেছে। যদি তোর জন্য আয়ানের সঙ্গে আমার মেয়ের সম্পর্কটা নষ্ট হয়, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। এই বলে দীপার আম্মু দীপাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে নদী তখন কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে মুখে বালিশ গুজে কাঁদতে থাকে। কেননা তার সঙ্গে এরকমটা হতে হলো। কি দোষ করেছিল এই জীবনে? সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। কিছুদিন নানার বাড়িতে ছিল, তারপর আর নানার বাড়িতেও জায়গা হয়নি। মামা মামিরা তাকে একদম সহ্য করতে পারতো না, তাই তাকে এতিমখানায় দিয়ে দেয়। আর তারপরে সেখান থেকে নিয়ে আসে দীপার বাবা। দীপা তখন একদম ছোট ছিল। দীপার মা বাবা দুজনেই বাইরে চাকরি করত। আর সেই কারণে দীপাকে দেখাশোনা করা এবং তার পাশে থাকার জন্য একজন মানুষ খুবই প্রয়োজন ছিল। নদীর বয়স ছিল তখন মাত্র 7 বছর। অপরদিকে দীপার বাবার তখন টাকা পয়সা সেরকম একটা ছিল না, তাই তাদের বাড়িতে যদি টাকা ছাড়া একজন কাজের লোক রাখতে পারত, তাহলে সেটাই তাদের জন্য অনেক বড় উপকার হয়ে যেত। আর সেই কারণেই নদীকে নিয়ে আসা। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে নদীকে প্রতিনিয়ত অপমান, অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরেও নদী এই বাড়িতেই রয়ে গেছে, কারণ পৃথিবীতে তার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। এখানে তাকে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এটাই তার জন্য অনেক কিছু ছিল। আর এই জন্যই সে সবকিছু সহ্য করছে। নদী এখন যথেষ্ট বড় হয়েছে। দীপার বাবা বেশ কয়েকদিনই নদীর আম্মুর সঙ্গে দীপার বিয়ের ব্যাপারে কথা বলেন, কিন্তু দীপার মা সবসময়ই প্রচন্ড পরিমাণ রেগে যেতেন আর দীপার বাবার সঙ্গে ঝামেলা করতেন। বিনা পয়সায় যদি বাড়িতে এরকম একটা কাজের লোক পাওয়া যায়, তাহলে তাকে ছেড়ে দিতে কে চাইবে? দীপার মাও তার বিপরীতে ছিলেন না। কিন্তু আজ যখন নদীকে নিয়ে দীপার হবু বরের সঙ্গে ঝামেলা হয়ে গেল, এটাই সবচেয়ে বড় সমস্যা।
দীপার সঙ্গে আয়ানের সম্পর্ক প্রায় 3 বছরের। দীপা যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় তখন আয়ান অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। দীপাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায়, তাই আস্তে আস্তে তাদের এই ভালো লাগার সম্পর্ক ভালোবাসে পরিণত হয়। আয়ান বর্তমানে পড়াশোনা শেষ করে ভালো একটা কোম্পানিতে চাকরি করছে। সেজন্য দীপার মা বাবা আয়ানের সঙ্গে বিয়ের সম্বন্ধ করার জন্য চেষ্টা করছে। যদিও আয়ানও এই সম্পর্কটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আগ্রহী ছিল, আর সেই জন্যই তো সে তার মা বাবাকে সবকিছু খুলে বলেছিল। তার মা বাবাও এই সম্পর্কটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রাজি হয়েছিল। সেজন্যই কয়েকদিন আগেই আয়ান তার মা বাবাকে নিয়ে দীপাদের বাড়িতে এসেছিল তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। আর তখন আয়ানের মা বাবার দীপাকে পছন্দ হয় আর তারা বিয়ের কথা ফাইনাল করে। কিন্তু এদিকে আয়ান যখন থেকে দীপাদের বাড়িতে আসা যাওয়া শুরু করেছে তখন থেকেই নদীকে তার চোখে পড়ে, আর প্রতিনিয়তই দেখতে পায় নদী এই বাড়িতে অত্যাচারিত হচ্ছে। এই বিষয়টা প্রতিনিয়তই আয়ানকে খুব বেশি ভাবাতো। আর আজ যখন আয়ান এই বাড়িতে আসে তখন সে নিজের চোখেই দেখতে পায় দীপা নদীর হাতে গরম পানির ছ্যাঁকা দিয়েছে। কিন্তু আয়ান বিষয়টা দেখতে পেয়েও না দেখার ভান করে থাকে। সে তখন একটু আড়ালে লুকিয়েছিল। তারপর যখন দীপা ওই রুম থেকে চলে গেছে তারপরে আয়ান ওই রুমে প্রবেশ করে। আর তারপর যা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। নদী কিন্তু যথেষ্ট ভালো একটা মেয়ে, সে কখনোই কারোর সঙ্গে গায়ে পড়ে কথা বলতে চায় না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি, আর এখন বর্তমান সময়ে কি হয় সেটাই জেনে নেই। আয়ান বাড়িতে এসেই তার আম্মুর রুমে চলে যায়। তার আম্মু তখন নিজের রুমে বসে মোবাইলে ওনার বোনের সঙ্গে কথা বলছিল। আয়ান রুমে প্রবেশ করেই তার আম্মুকে বলতে থাকে, আম্মু, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, তুমি ফোনটা রাখো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ রে বাবা, কি হয়েছে তোর? তোকে এরকম রাগান্বিত দেখাচ্ছে কেন? আমি তোমাকে কি বললাম তুমি শুনতে পাওনি? তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি তোমার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা আপু, আমি এখন ফোনটা রাখছি। আয়ান কি যেন বলবে, আমি ফ্রি হয়ে ঠিক তোমাকে ফোন দিব। এই বলে আয়ানের আম্মু ফোনটা রেখে দেন। আর তারপর আয়ানকে বুঝতে বলে বলতে থাকেন, হ্যাঁ বাবা বল, কি বলবি? আম্মু, আমি দীপাকে বিয়ে করতে পারবো না। আরে বাবা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো মেয়েটাকে পছন্দ করিস আর ভালোবাসিস, সেই 3 বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক। এই জন্যই তো আমরা সেদিন তাদের বাড়িতে গিয়েছিলাম কথা বলার জন্য। তাছাড়া তোদের এঙ্গেজমেন্টের ডেটও ঠিক হয়ে গেছে, আগামী সপ্তাহে তোদের এঙ্গেজমেন্ট। শুধু কথা বলা হয়েছে, বিয়ে হয়ে যায়নি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বিয়েটা করব না। আর এই বিয়েটা করো আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ তোমরা আমাকে এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করো না, আর আমাকে জোরাজোরিও করো না। দেখ বাবা, তুই বিয়ে করবি কি করবি না সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। এদিকে দীপা নামের মেয়েটাকে যেদিন আমি দেখেছিলাম আমারও তেমন একটা সুবিধার মনে হয়নি, কিন্তু তুই যেহেতু পছন্দ করিস, তুই আমার একমাত্র ছেলে, সেই জন্য আমি রাজি হয়েছিলাম। এখন তুই যদি ওই মেয়েটাকে বিয়ে করতে না চাস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিচ্ছু বলার নেই আর করারও নেই। ধন্যবাদ আম্মু তোমাকে এই বিষয়টা বোঝার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই বিষয়টা বুঝবে না, কিন্তু তুমি এত তাড়াতাড়ি বিষয়টা বুঝতে পারবে এটা আমার কল্পনাতে ছিল না। যাই হোক, পাপা বাড়িতে আসলে পাপাকে এই কথাটা বলে দিও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোর পাপাকে বলে দেব। আর শোন, আরেকটা কথা বলতে চাই, তুই যদি ওই মেয়েটাকে বিয়ে না করিস তাহলে আমার বান্ধবীর একটা মেয়ে আছে, তুই চাইলে ওর সঙ্গে আমরা কথা বলতে পারি। সেই মেয়েটাও দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী, শিক্ষিত এবং ভদ্র। আম্মু, আপাতত আমি কয়দিন নিজেকে সময় দিতে চাই, এসব কিছু নিয়ে চিন্তা করতে চাই না, তাই প্লিজ আমাকে এসব নিয়ে কোনো কথা বলো না। আমাকে কয়টা দিন আমার মতো সময় কাটাতে দাও, তারপর আমি চিন্তা ভাবনা করে দেখব আমি আদৌ কি বিয়ে করব কি করব না। বলে আয়ান ওই রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে রাতে যখন আয়ানের বাবা বাসায় আসলেন তখনই আয়ানের আম্মু সবকিছু ওনাকে খুলে বলেন। সবকিছু শুনে তিনি বলতে লাগলেন, আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি শুরু করেছো তোমরা? মা ছেলে আজ বলছো এই মেয়ে পছন্দ, কাল বলছো ওই মেয়ে পছন্দ। তোমরা কি আমাকে পাগল বানিয়ে ছেড়ে দেবে নাকি? আরে তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না, এখানে আমার কি দোষ? আমি তো শুধু তোমার ছেলের যেটা আমাকে বলেছে সেটাই তোমাকে বলছি। আমি তো তোমার ছেলেকে
বারবার বলছি মাথায় ঠান্ডা করে চিন্তা ভাবনা করে তারপর একটা সিদ্ধান্ত নিতে, কিন্তু তোমার ছেলেই তো তখন বলল ওই মেয়েটার সঙ্গে তার 3 বছরের সম্পর্ক, বিয়ে করলে ওই মেয়েটাকেই করবে, আর সেই জন্যই তো আমাদের ওই বাড়িতে যাওয়া। আচ্ছা ঠিক আছে, ছেলে এখন বড় হয়েছে, তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়েছে, তাই তার যেটা ভালো লাগে সে সেটাই করুক। আমি এ ব্যাপারে তাকে কোনো জোরাজোরি করব না। বাই দ্য ওয়ে, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। খাবার কি আমাকে ঘুমাতে হবে? কাল আবার সকালবেলায় মিটিং আছে, সকাল সকাল অফিসে যেতে হবে। এই বলে আয়ানের আব্বু ওয়াশরুমে চলে যান ফ্রেশ হওয়ার জন্য। আর এদিকে আয়ানের আম্মু তখন ওনার জন্য খাবার তৈরি করেন। উনি খাবার টেবিলে বসে আয়ানকে দেখতে না পেয়ে বলতে লাগলেন, কি ব্যাপার আয়ান, কোনো খাবার টেবিলে আসেনি কেন? সেটা তো আমিও বলতে পারছি না। সেই বিকেলবেলা তোমার ছেলে বাসায় এসে নিজের রুমে চলে গেল, তারপর থেকে রুম থেকে বেরও হয়নি। কাল তো মনে হয় ওর অফিসও আছে। কি হয়েছে আমি তো ছেলেটা কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। এই বলে আয়ানের আম্মু আয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর আয়ান রুমের দরজা খুলে আর বলতে থাকে, আরে আম্মু, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে আমার রুমের দরজায় নক করছো কেন? আমি তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ভাবলাম তোমাদের কোনো সমস্যা হলো কি না। আমিও তো এটাই ভেবেই এসেছি। তুই সেই সকাল বিকাল রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছিস, তারপর আর রুম থেকে বের হোসনি। এখন রাত 10টা বাজে, তোর বাবা সেই কখন অফিস থেকে চলে এসেছে, কিন্তু তোর এখনো খাবার টেবিলে যাওয়ার কোনো নামগন্ধ নেই। তোর বাবা খাবার টেবিলে বসে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়, খাবার খাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। বলতেই আয়ানের আম্মু সেখান থেকে নিচে চলে গেলেন। তারপর আয়ান ফ্রেশ হয়ে এসে তারপর নিচে চলে গেল খাবার খাওয়ার জন্য। মা বাবার সঙ্গে একসঙ্গে বসে খাবার খেয়ে তারপর নিজের রুমে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করে অফিসে চলে যায়। এদিকে কাল যখন থেকে বাসায় এসেছে তখন থেকে তার ফোনটা অফ করে রেখেছে, ফোন আর একবারের জন্যও অন করেনি। অন্যদিকে দীপা তাকে বেশ কয়েকবার কল করেছে, মেসেজ করেছে, সেদিকে আয়ানের কোনো খেয়াল নেই। দীপার সঙ্গে আয়ানের বেশ কয়েকবার ঝামেলা হয়েছে, কিন্তু এবার একটু বেশিই হয়ে গেছে। আগে যখন আয়ান আর দীপার মাঝে ঝামেলা হতো তখন আয়ান কল রিসিভ করতো না, কিন্তু এবার আয়ান পুরোপুরি নিজের ফোন অফ করে রেখেছে। দীপা যেন তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। সারাদিন চলে গেল কিন্তু আয়ান একটা বারের জন্য ফোন অন করলো না। বিকেল 3টার মতো বাজে, তখনই আয়ানের কেবিনের দরজায় কেউ একজন নক করলো। আয়ান তখন কম্পিউটারে কিছু একটা কম্পোজ করছিল, আর এদিকে নক করার আওয়াজ শুনে সে মাথা নিচু রেখেই ভিতরে যাওয়ার জন্য বলে, হ্যাঁ, ভিতরে আসুন। কি ব্যাপার আয়ান, কি সমস্যা তোমার? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তোমার ফোনটা সুইচ অফ বলছে কেন? আমার ফোন অফ করে রাখবো নাকি অন করে রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমি কারণ এতে কোনো ইন্টারেকশন নিব না। তাছাড়া আমি তো কালকে তোমাকে বলেই এসেছি আমাকে আর ফোন কল দিবে না। তাহলে তুমি তারপরও আবার কেন আমাকে কল মেসেজ দিয়েছো? দেখো, আমি মানছি আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের এতদিনের সম্পর্ক নষ্ট করে দিতে হবে। আমি আম্মুকে বলে দিয়েছি এই হারামজাদিকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু তবুও তুমি আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। কি বললে তুমি হারামজাদি? কাকে বলে আমি সেটা বুঝতে পারলাম না। কাকে আবার? আমাদের বাড়ির ওই কাজের মেয়েটাকে। আম্মুকে বলেছি ওকে বাড়ি থেকে বের করে দিতে, যাতে আর কোনো দিন আমার লাইফে কোনো সিন ক্রিয়েট করতে না পারে। মিস দীপা, তুমি ভুল কিছু ভাবছো। তোমার লাইফে নদী কোনো সিন ক্রিয়েট করেনি, তুমি নদীর লাইফে সিন ক্রিয়েট করছো। তোমরা মা মেয়ে দুজনে মিলে ওর জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছো। কেন? ওই মেয়েটা কি ক্ষতি করেছে তোমাদের? দেখো আয়ান, তুমি এখনো ওই বদমাইশ মেয়েটার হয়েই আমার সঙ্গে এইভাবে ঝামেলা করতে পারো না। আমাদের দুজনের এতদিনের সম্পর্ক সামান্য একটা কাজের মেয়ের জন্য তুমি আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারো না। তুমি এত বেশি কথা বলো কেন? আমি কি তোমাকে একবারও বলেছি আমি নদীর জন্য তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করছি? আমি তোমার জন্যই তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করছি। আমি তোমাদের মা মেয়ের ব্যবহারের জন্য তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করছি। আমি জানি তোমরা কোনোদিনও ভালো হতে পারবে না, কোনোদিনও নিজেদেরকে শুধরাতে পারবে না, তাই আমি এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
প্লিজ আয়ান, তুমি আমার সঙ্গে এরকম করো না। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমাকে না পেলে আমি আমার জীবন শেষ করে দেব, বলে দিলাম। দেখো, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। তুমি কি আমাকে আর 5টা সাধনার ছেলের মতো মনে করছো নাকি, যে তোমার সঙ্গে আমি ফিজিক্যাল রিলেশন পর্যন্ত চলে গেছি? এখন তোমাকে আমার বিয়ে করতেই হবে। আমাদের সম্পর্কটা কিন্তু ফিজিক্যাল রিলেশনের চাইতেও কোনো দিক থেকেই কম নয়। আমরা 3 বছর ধরে একসঙ্গে আছি। তাকে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? তুমি প্লিজ আমাকে কোনো ফোর্স করো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার ফ্যামিলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তোমাকে আমি কখনোই বিয়ে করব না। দেখো, মানুষের জীবনে চলার পথে ভুল হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যাবে। তুমি দয়া করে আমার সঙ্গে এরকমটা করো না। আমি বেশ কয়েক মাস ধরে তোমাদের বাড়িতে যাওয়া আসা করছি, আর তখন থেকেই লক্ষ্য করছি, প্রথম প্রথম ভেবেছি হয়তো কিছুদিন গেলে এমনি এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি পরে দেখলাম তোমাদের চরিত্রটা এরকম। তোমরা মানুষকে মানুষ বলেই মনে করো না। আয়ান, তোমাকে আমি আরও একবার বলছি, তুমি বাহিরে একটা মেয়ের জন্য আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারো না। তুমি প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করো। এতে আমার পরিবারের উপর দিয়ে বিশাল বড় একটা ঝড় যাবে। আর যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে সেই জ্বর সারা জীবন আমার পরিবারকে বয়ে বেড়াতে হবে, আর এটা আমি কখনোই হতে দেব না। তাই আই এম সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমার মতো মেয়ের সঙ্গে বিয়ে করা কিংবা সংসার করা কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। আজকের পর থেকে ভুলে যেও, তোমার মতো মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক না তো কোনোদিনও ছিল, আর না তো কোনোদিন হবে। তুমি এখন আসতে পারো। বলে আয়ান আবারও নিজের কাজে মনোযোগ দিল। আর এদিকে দিবা তখন আর কোনো কথা না বলে কান্না করতে করতে আয়ানের অফিস থেকে বের হয়ে বাইরে চলে আসে। সেখান থেকে সোজা বাসায়, আর বাসায় এসে ড্রয়িং রুমে বসে বসে কান্না করতে থাকে। তখনই তার আম্মু তার পাশে এসে বসে আর তার মাথায় হাত রেখে বলতে থাকে, কি রে মা, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? তুই আয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলি, আয়ান তোর সঙ্গে কথা বলেনি? আম্মু, আয়ান আমার সঙ্গে কথা বলছে, কিন্তু সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। সে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব, আর আমার কি করা উচিত। আমার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই চিন্তা করিস না, মাথা ঠান্ডা কর। আমরা আনিস ফ্যামিলির সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলে। তারা নিশ্চয়ই ছেলের এসব পাগলামোকে প্রশ্রয় দেবে না। দীপা তখন কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। আর এদিকে তখনই দীপার আম্মু আয়ানের আম্মুর ফোন নাম্বারে ফোন দেয়। 2 বার রিং হতে আয়ানের আম্মু কলটা রিসিভ করে। আর তখনই দীপার আম্মু বলতে শুরু করে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আর থাকতে পারলাম কই, ছেলে মেয়েগুলা যা শুরু করেছে, তারপর কি আর ভালো থাকা যায় নাকি? দেখুন না আয়ান কী সব বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একটু প্লিজ আয়ানের সঙ্গে কথা বলবেন? দেখুন, আমার মনে হয় না সেটা করে কোনো লাভ হবে, কারণ সে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে দীপার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। এখন এখানে আমরা কি করতে পারি সেটাই বলুন। দেখুন, আপনারা তার গার্ডিয়ান ভাই, আপনাদেরকে কথাগুলো বলা, আপনারা চাইলে আপনাদের ছেলের সঙ্গে একটু কথা বলতে পারেন, তাহলেই তো সে এই ঝামেলাটা মিটিয়ে নেয়। এসব করে কোনো লাভ নেই। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি। সে যখন কোনো একটা সিদ্ধান্ত নেয় তখন তাকে ওই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা কারণ নেই। তাই আমাকে এসব কথা বলে কোনো লাভ হবে না। তার মানে আপনারা আপনাদের ছেলের এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, তাই তো? দেখুন, আমার কোনো কিছুতেই প্রশ্রয় দিচ্ছি না। আমরা শুধু আমাদের ছেলের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছি। দেখুন, ছেলেরা এখন যথেষ্ট বয়স হয়েছে এবং সে যথেষ্ট উম, বড় হয়েছে, তাই সে নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। তাই আমরা তাকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা অন্যায় করছেন। দেখুন, ছেলে মেয়েরা ভুল করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তার ওই ভুলটাকে ধরে সারা জীবন বেঁচে থাকবে। আপনার মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছে, বিয়ে তো হয়ে যায়নি। আমার ছেলে যখন ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে চাইছে তখন আমার কি করতে পারি বলুন? যদি এমনটা হতো আমার ছেলে সম্পর্কের নামে আপনার মেয়ের সঙ্গে বাজে কাজ করেছে, তাহলে আপনারা আমাকে এভাবে কথা বলতে পারতেন।
কিন্তু এখন আমাদেরকে এভাবে কথা বলার কোনো রাইট আপনাদের নেই। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন সেটা একটু সরাসরি বললে ভালো হতো। সহজ ও বিশুদ্ধ বাংলা ভাষায় বলতে গেলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক রাখতেই চাই না, আর কিছুই না। আমি ফোনটা রাখছি, আমার অনেক কাজ পড়ে আছে, আপনার সঙ্গে কথা বলার মতন সময় আমার নেই। এই বলে আয়ানের আম্মু ফোনটা কেটে দেয়। আর এদিকে দীপার আম্মু আয়ানের আম্মুর এই কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর তখনই নিজের রুম থেকে বের হয়ে নদীর রুমে চলে গেলেন। নদী তখন বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। আর সারাদিন ওই এক কাজ, যখন সময় পাবে তখনই কান্না করবে। আর ওই মুহূর্তেই দীপার আম্মু ওই রুমে প্রবেশ করে। কোনো কথা না বলে সোজা নদীর চুলের মুঠি ধরে বলতে থাকে, ওই হারামজাদি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি দুধ কলা দিয়ে কাল ছাপ বসেছি। আজ তোর জন্য আমার মেয়ের কপালে এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি করছো? লাগছে আমার, ছাড়ো। একদম নাটক করিস না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। আমি কোথায় যাব? আমার তো পৃথিবীতে আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। আমার মা বাবা বেঁচে নেই, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। সেটা আমার মেয়ের সর্বনাশ করার আগে মনে ছিল না। এখন তোকে আমি আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে দেব না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা। তোর চেহারা আমি দেখতে চাই না। প্লিজ, তোমরা আমার সঙ্গে এরকম করো না। আমি তোমাদেরকে অনুরোধ করছি, প্রয়োজন হলে আমি আয়ান সাহেবের সঙ্গে কথা বলবো, উনি যাতে তোমার মেয়েকে বিয়ে করেন, এই ব্যাপারে আমি রিকোয়েস্ট করব। এই হারামজাদি, তোকে বললাম না আর কোনো নাটক করার কোনো প্রয়োজন নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোর চেহারা দেখতে চাই না। বলেই নদীকে দীপার আম্মু চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিলেন। আর তারপর সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিলেন। নদী সেখানে বসে বেশ কিছুক্ষণ কান্না করলো। কিন্তু এভাবে আর কতক্ষণ? দীপার আম্মু যখন একবার এই বাড়ি থেকে বের করে দিয়েছে, তখন আর কোনোভাবেই এই বাড়ির ভিতরে প্রবেশ করতে দিবে না নদীকে। তাই নদী আর কিছু চিন্তা না করে ওখান থেকে বের হয়ে গেল। রাস্তায় হাঁটতে লাগলো, কিন্তু যাবে কোথায়? এদিকে পেটে ক্ষুধা লেগেছে, তার আর কোনো কিছু ভাবতে ভালো লাগছে না। সে রাস্তার পাশে এসে বসে পড়ল। তার শরীর যেন আর চলতে চাইছে না। কি করবে সে কিছুই ভাবতে পারছে না। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর দীপার আব্বু বাসায় ফিরে আসলো। দীপার বাবা বাসায় এসে প্রথমেই নদীকে ডেকে নেন চা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ যখন তিনি ড্রয়িং রুমে বসে ডাকছিলেন, কিন্তু নদীর কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। তখনই ভিতরের রুম থেকে দীপার আম্মু এসে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করছো কেন? নদী কোথায়? নদীকে দেখতে পাচ্ছি না কেন? ও তো প্রতিদিন আমি অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই আমার চা বানিয়ে নিয়ে আসে, কিন্তু আজ এই ডাকছি, কোনো সাড়া নেই কেন? তখনই দীপার আম্মু দীপার বাবাকে বলতে থাকে, নদীকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই হারামজাদিকে এই বাড়িতে রাখার কোনো ইচ্ছে আমার নেই। ওর জন্য আজ আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। আমার মেয়ে যে ছেলেটার সঙ্গে এতদিন ধরে রিলেশন করেছে, সেই ছেলেটা আজ আমার মেয়েকে বিয়ে করবে না বলে অস্বীকার করেছে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি নদীকে কেন বের করে দিয়েছো? নদীর এখানে কি দোষ? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, একদম ন্যাকামি করবে না। এসব ন্যাকামো আমার সহ্য হচ্ছে না। তুমি জানো না এসব কিছু নদীর জন্য হয়েছে, তাহলে আবার ন্যাকামি কেন করছো? এখানে নদীর কোনো দোষ নেই। মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকেই তোমাদের অত্যাচার সহ্য করে যাচ্ছে। আমি মুখ বুজে সহ্য করছি, তার মানে এই নয় যে পৃথিবীর সবাই সেটা সহ্য করবে। আইনের চোখে এসব কিছু পড়ে গেছিল, আইন বুঝতে পেরে তবেই তোমার মেয়ের সঙ্গে বিয়ে সম্বন্ধে ভেঙে দিয়েছে। এখানে নদী কিংবা আমার কিংবা অন্য কারো কোনো দোষ নেই। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল, আর এখনো তুমি কিনা ওই মেয়েটার হয়ে সাফাই গাইছো। তুমি বাবা নামের কলঙ্ক। তোমার যদি এরকম টাইম মনে হয় থাকে, তাহলে সত্যি আমার সেখানে কোনো কিছুই করার নেই। তবে তোমাকে এইটুকু কথা শুধু আমি বলতে চাই, তোমার মেয়েটাকে তুমি সঠিক শিক্ষা দিতে পারোনি, মানুষ করতে পারোনি। যদি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারতে, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। তোমাকে আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আমাকে, আমার মেয়েকে আর আমার শিক্ষা নিয়ে কোনো কথা বলবে না। তার অধিকার আমি তোমাকে দেইনি।
আর যদি কখনো এসব কিছু নিয়ে কথা বলেছ তাহলে কিন্তু তার পরিণাম খুব ভয়াবহ হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। আমার সঙ্গে ভয়াবহ হওয়ার আর কিছু তো বাকি নেই। আর কি আমার সঙ্গে হবে বলো? একটা মেয়ে যার বাবা মা কেউ বেঁচে নেই, তাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আমার সন্তানের পরিচয়ে বড় করলাম, কিন্তু সেটা তোমরা হতে দিলে না। মেয়েটাকে তোমরা তোমাদের হাতের পুতুল বানিয়ে রাখলে। তারপরও আমি সবকিছু মেনে নিলাম, কিন্তু আজ যেটা তোমরা করছো সেটা একদমই ক্ষমার অযোগ্য অপরাধ। আজকের অপরাধের জন্য তোমাদের কোনো ক্ষমা নেই। জানি না মেয়েটা এখন কোথায় আছে আর কেমন আছে। সে যেখানেই থাকুক না কেন তাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, ওই মেয়ে আর কোনো জায়গা হবে না এই বাড়িতে। যদি এই মেয়ে কোনো দিন এই বাড়িতে ফিরে আসে তাহলে ওই দিন হবে ওই মেয়ের জন্য শেষ দিন। এই বলে দীপার মা নিজের রুমে চলে গেলেন। আর এদিকে দীপার বাবা তখন চা না খেয়ে ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে বেশ কিছুক্ষণ বসে রয়েছেন। আর তারপর নিজের রুমে গিয়ে খাওয়া দাওয়া না করেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে রাত 10টা বাজে। দীপা আবারও আয়ানের নাম্বারে ফোন করেছে, কিন্তু আয়ানের নাম্বার তখনও সুইচ অফ বলছে। কয়েকবার কল দেওয়ার পর যখন কল হচ্ছিল না, তাই দীপা ফোন রেখে বিছানায় শুয়ে পড়ে। অপরদিকে নদী রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসে আছে আর কান্না করছে। এদিকে আয়ান তখন অফিস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিল। আজ অফিসে একটু জরুরি কাজ থাকায় দেরি হয়ে গেছে। বাইক চালিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পায় রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে একটা মেয়ে বসে বসে কান্না করছে। যদিও আয়ানের সেভাবে মেয়েদের সঙ্গে গায়ে পড়ে কথা বলার কোনো অভ্যাস নেই, কিন্তু তারপরেও সে বাইকটা দাঁড় করালো। তারপর আস্তে আস্তে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, এই যে হ্যালো, এক্সকিউজ মি, কে আপনি? আর এভাবে এত রাতে রাস্তার পাশে বসে আছেন কেন? তখনই নদী মাথা তুলে তাকায় আর আয়ানের দিকে তাকাতেই আয়ান বলতে থাকে। আরে নদী, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন? তখনই নদী কান্না করতে করতে বলতে থাকে, প্লিজ সাহেব, আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনি দীপার জীবনে ফিরে যান। দীপা আপনাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে, সে আপনাকে কখনোই হারাতে চায় না। প্লিজ আপনি তার জীবনে ফিরে যান। আমি কোনো দিন দীপার জীবনে ফিরে যাব না। আমি যখন একটা সিদ্ধান্ত নেই তখন সেটা চিন্তা ভাবনা করে তারপরেই নেই। বাই দ্য ওয়ে, এসব কথা বাদ দাও। তার আগে তুমি আমাকে এটা বলো যে তুমি এত রাতে এখানে কি করছো? তখনই নদী আয়ানকে সবকিছু খুলে বলে। আর সবকিছু শুনে আয়ানের মেজাজ আরো অনেক বেশি গরম হয়ে গেল। তখনই সে নদীকে বলতে লাগলো, ওদের এত বড় সাহস, তোমার সঙ্গে এত বড় অন্যায় করেছে। ওদেরকে তো আমি কোনো দিনই ছাড়বো না। তার আগে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে ওই বাড়িতে কোনো দিন ফিরে যেতে হবে না। আরে না, আমি আপনার সঙ্গে কোথাও যাব না, আমি এখানেই ঠিক আছি। দেখি কাল সকাল হলে কোথাও একটা থাকার জায়গা ম্যানেজ করে নিব। তখনই আয়ান একটু রেগে গিয়ে নদীকে ধমক দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো তোমার? তোমাকে আমি কি বললাম তুমি সেটা শুনতে পাওনি নাকি? না মানে আসলে সাহেব, আমার জন্য আপনাদের দুজনের মধ্যে যেটুকু ঝামেলা হয়েছে সেইটুকু অনেক। আমি চাই না আমাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে আর কোনো ঝামেলা হোক। আপনি প্লিজ দীপা ম্যাডামের জীবনে ফিরে যান। চুপ করো, তুমি একদম চুপ করো। তোমার কাছ থেকে এই ব্যাপারে আর কোনো কথা আমি শুনতে চাই না। এক্ষুনি আমার বাইকে উঠে বসো। বলেই নদীর হাত ধরে টান দিয়ে নদীকে উঠিয়ে দাঁড় করালো। আর তারপরে নিজের বাইকের পিছনে বসিয়ে বাইক স্টার্ট করলো। অনিচ্ছা থাকা সত্ত্বেও নদী কাঁধে হাত রাখলো, কারণ রাস্তায় অনেক গাড়ি হাই স্পিডে ছুটে চলেছে। যদি হাতটা একটু ফসকে পড়ে যায় তাহলে এই ফিনিশ হয়ে যাবে। 20 মিনিটের মধ্যে আয়ান বাড়িতে এসে পৌঁছানোর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তখনই আয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাদেরকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। আমি জানি না আমি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি, কিন্তু এটাই আমার কাছে সঠিক মনে হয়েছিল। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু কি করেছি সেটা তো বলবি। ততক্ষণ নদী আয়ানের পিছনে দাঁড়িয়েছিল। তখন একটু সরে গিয়ে নদীকে সামনে দাঁড় করিয়ে তারপর তার আম্মুকে বলতে থাকে, আম্মু, এই হলো নদী, যার জন্য এত সব ঝামেলা হয়েছে। ওকে দীপা এবং দীপার মা বাড়ি দেখে বের করে দিয়েছে। রাস্তার পাশে বসে কান্না করছিল। আমি অফিস থেকে আসার সময় দেখলাম, আর তাই আমার সঙ্গে নিয়ে এসেছি। তখনই আয়নের আম্মু নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। আর বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর বলতে লাগলেন,
এই লক্ষ্মীমন্তর মেয়েটা যদি আমার বাড়ির বউ হয় তাহলে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। কি মা, হবে তো তুমি আমার ছেলের বউ? তখনই নদীকে নিজেকে আয়নের আম্মুর বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে। আরে আন্টি, এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? নদী আম্মুর মাথা একদম ঠিক আছে। আমিও মনে মনে এটাই ভাবছিলাম। আম্মু, তুমি আজকেই আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। তোমরা দুজনেই যেতে রাজি থাকো তাহলে আমি নদীকেই বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বাবা কখন আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলবে না। নদীই হবে আমার বাড়ির পুত্রবধূ। কথাটা বলেই নদী আবারও বলতে থাকে। এবার আমার সত্যি সত্যি এমনটা মনে হচ্ছে আপনাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো কথা বলছেন। আরে না, একদমই নয়। তোমার সঙ্গে আমরা ফাইজলামও কেন করব? যা বলছে একদম সত্য কথাই বলছি। হ্যাঁ মা, আয়না একদম সত্য কথাই বলেছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা আজ রাতেই তোমাদের বিয়ের কাজ সেরে ফেলতে চাই। না আন্টি, এটা কখনোই সম্ভব নয়। যার নুন খেয়েছি তার সাথে নেমু খারামি করতে পারবো না। আপনার ছেলে দীপাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল, আর সেখানে আমি আপনার ছেলেকে কোনোভাবেই বিয়ে করতে পারি না। দেখো, কেউ যদি কারোর সঙ্গে বেইমানি করে তাহলে তার জবাব বেইমানি করেই দিতে হয়। তোমাকে ওরা বাড়ির কাজের বিয়ে বানিয়ে রেখেছে, সেটা না হয় পারলাম, কিন্তু তাই বলে এভাবে তোমার উপর অত্যাচার করবে, এটা তো মেনে নেওয়া যায় না। দিন শেষে তুমিও একজন মানুষ, এটা সবাইকে মনে রাখতে হবে। হ্যাঁ, একদমই তাই। আম্মু, তুমি বাবার সঙ্গে কথা বলো এবং আজ রাতেই বিয়ের ব্যবস্থা করো। আমি আজ আর রাতেই নদীকে আমার বউ বানাবো। আপনারা দুজনই পাগল হয়ে গেছেন। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আপনাদের সঙ্গে থেকে আমিও পাগল হতে চাই না। তখনই হঠাৎ করে দীপার বাবা পিছন থেকে নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে। তোকে কোথাও যেতে হবে না রে মা, আমি চলে এসেছি। আমি আজ এখানে নিজে দাঁড়িয়ে থেকে আয়নের সঙ্গে তোর বিয়ে দিব। আর এইসব তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মেয়ের সঙ্গে যেখানে আয়নের বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, আর সেখানে আয়ন সাহেবকে বিয়ে করব আমি? হ্যাঁ, একদমই তাই। আমি আজ এখানে দাঁড়িয়ে থেকে তোর সঙ্গে আয়ানের বিয়ে দেব, আর সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই। ও আমার মেয়ে হতে পারে না, কারণ ওকে আমি প্রপার শিক্ষা দিতে পারিনি। যাকে আমি শিক্ষা দিতে পারিনি তাকে আমি কোনোদিনও আমার মেয়ে হিসেবে মেনে নেব না। প্লিজ, তোমরা সবাই বোঝার চেষ্টা করো। আমি এরকম করতে পারবো না। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। তখনই দীপার বাবা নদীর হাত দুটো ধরে বলতে থাকে। তুই আমার বাড়িতে যেদিন থেকে এসেছিস সেদিন থেকেই তুই আমাকে বাবা বলে ডাকতি, আর সেই বাবার অধিকার দেখে আমি তোকে একটা অনুরোধ করতে চাই। তুই আয়নকে বিয়ে করে তোর জীবনকেও একটু সুখী হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানি। আমার জীবনে একটু সুখ খুব প্রয়োজন, কিন্তু আমি কারো মনে কষ্ট দিয়ে সুখী হতে চাই না। তাছাড়া কোনো মানুষ কখনো কারো মনে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। তাই প্লিজ তোমরা দুজনেই আমাকে ক্ষমা করে দাও। এসব আমার কোনো প্রয়োজন নেই। নদী, তুই এখনো অতটা বড় হয়ে যাসনি যে আমার মুখের উপর কথা বলার সাহস তোর হয়ে গেছে। আমি তোকে আদেশ করছি তুই আয়নকে বিয়ে করবি, এবং আজকেই। কিন্তু আর কোনো কিন্তু নয়। নদী, যেখানে দীপার বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে আয়নার সঙ্গে বিয়ে দিতে চান, সেখানে তুমি আর নানা বলো না। এই বলে আয়ানের আম্মু নদীকে নিজের রুমে নিয়ে গেলেন। আর এদিকে তারপরেই তিনি আয়ানের বাবার সঙ্গে সবকিছু খুলে বলেন। আয়ানের বাবা নদীর বাঁ পাশে সেদিন রাতে দাঁড়িয়ে থেকে আয়ান এবং নদীর বিয়ের কাজ সম্পন্ন করলেন। এদিকে রাত আনুমানিক 1:30টার মতো বাজে। নদীকে আয়ানের আম্মু নিজের রুমে নিয়ে গেছেন, আর তারপর আলমারি থেকে একটা শাড়ি আর কিছু গহনা বের করে সেগুলো নদীর হাতে তুলে দিয়ে বলতে লাগলেন। এই নাও বৌমা, এটা আমার বিয়ের শাড়ি। তোমাদের বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে, সেই জন্য তোমাকে দিতে পারিনি। তবে তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমাকে আমি সব কিছু দেব। তবে আজ তোমার জীবনের প্রথম রাত। আজ আমার ছেলে তোমাকে নতুন রূপে পাবে, তাই তুমি এই শাড়ি আর গয়নাগুলি পরে আমার ছেলের ঘরে যাও। কিন্তু আম্মু, এগুলো তো আপনার। মেয়েদের শাড়ি আর গহনা ভাগ কখনো কাউকে দিতে হয় না। আমি কাউকে দিচ্ছি না, এটা যার প্রাপ্য তাকে দিচ্ছি, কারণ আমার একমাত্র সন্তান আর তুমি আমার একমাত্র পুত্রবধূ। আমি যখন না থাকবো তখন তো এসব কিছু তোমারই থাকবে, তাই আমি আগে থেকেই তোমার হাতে এসবের দায়িত্ব বুঝিয়ে দিলাম। কথাটা শুনেই নদীর 2 চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আর তখনই আয়নের আম্মু নদীর চোখ মুছে দিয়ে বলতে লাগলেন। দেখো বোকা মেয়ের কাণ্ড, এভাবে কান্না করছো কেন?
এভাবে একদম কান্না করবে না। তোমাকে কান্না করলে মানায় না। তোমার কষ্টের দিন শেষ। এখন তোমার সুখের দিন এসেছে। এখন তুমি অনেক সুখী হবে। আম্মু, এত সুখ আমার কপালে সইবে তো? জন্মের পর মা বাবাকে দেখতে পাইনি। মায়ের ভালোবাসা সারা জীবন অভাব বোধ করেছি। যদিও ওই বাড়িতে আসার পর বাবা আমাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছেন, কিন্তু মায়ের ভালোবাসা সব কখনোই আমার কপালে জোটেনি। আজ আপনাকে দেখে মনে হলো আমি আমার মাকে ফিরে পেয়েছি। হ্যাঁ রে বোকামি, আজ থেকে আমি তোর মাই হয়ে থাকবো। এতদিন আমার শুধু একটা ছেলে সন্তান ছিল, আজ আমি একটা মেয়েও পেয়েছি। আজ আমার সংসার পরিপূর্ণ হয়েছে। এখন যা, এগুলো পরে তৈরি হয়নি, আমার ছেলে তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আয়নের আম্মু নিজের হাতেই নদীকে তৈরি করে দিলেন। আর তারপর নদীকে আয়নের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে বলতে লাগলেন, যা, দুজন নতুন সংসার শুরু কর। তোদের জন্য অনেক শুভকামনা রইল। তোরা দুজন অনেক অনেক ভালো থাকিস। আম্মু, তোমরা শুধু আমাদের দুজনের জন্য দোয়া করো। দেখো, অনেক ভালো থাকবো। অতঃপর আয়ানের আম্মু সেখান থেকে চলে গেল। আর আয়ান রুমের দরজাটা বন্ধ করে নদীকে বিছানায় এনে বসালো। আর তারপর নদীর হাত দুটো ধরে বলতে লাগলো, তোমার কষ্টের দিন শেষ। তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দিব না। এখন থেকে তোমার সুখের দিন শুরু হবে। আমি তোমাকে জানি না কতটা সুখ দিতে পারবো, তবে আমি আমার স্বপ্ন দিয়ে চেষ্টা করব তোমাকে ভালো রাখার জন্য। আমার মনে হয় এইসব করার খুব একটা প্রয়োজন ছিল না। দীপা অনেক কষ্ট পাবে এটা জানতে পারলে। তুমি এত ভালো কেন সোনা? ভালো মানুষকে সবাই পা দিয়ে পিষিয়ে মারে। তুমি এত ভালো বলেই সবাই তোমাকে সবসময় এত কষ্ট দেয়। তুমি সবসময় এত ভালো হতে চেও না। সবার কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি নিজের ভালো থাকাকে একটু গুরুত্ব দাও। নিজেকে একটু ভালোবাসতে শেখো। নিজেকে একটু ভালো রাখতে শেখো। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমার একার ভালো থাকার কোনো ইচ্ছে নেই। আমি সবাইকে নিয়েই ভালো থাকতে চাই বলেই সবাই আমাকে এতটা কষ্ট দিতে পারে। তা না হলে কেউ আমাকে এত কষ্ট দেওয়ার সুযোগটুকু পর্যন্ত পেত না। আজ থেকে আর তোমার সবাইকে নিয়ে চিন্তা করতে হবে না। আজ থেকে শুধু তুমি আমার আর আমি তোমার, এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে চলবে। আর আমার আব্বু আম্মু যথেষ্ট ভালো মানুষ, তুমি তাদের সঙ্গে মেলামেশা করলেই বুঝতে পারবে। সেটা আমি একদিনেই বুঝতে পেরেছি। আব্বু আম্মু যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন, যেভাবে আমাকে তাদের আপনজন বানিয়ে নিয়েছেন, এটা আর কেউ এত সহজে করতে পারবে না। নদী, আজ আমাদের জীবনে প্রথম রাত। আজকে সারা রাত এভাবে গল্প করে কাটিয়ে দেবে। আমাকে একটু ভালোবাসা পেতে দিবে না? বলতেই নদীর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে নিজের মুখটা দেখিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে লাগলো। আর তখনই আয়ান তাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, আরে আমার রাঙা পরি, বউটা এত লজ্জা পাচ্ছে কেন? লজ্জা পেলে কি তো তোমায় ভীষণ সুন্দর লাগে। এ বলে আয়ান নদীর কানের কাছে মুখ নেয়। আর তখনই নদী নিজের ঘাড়ের কাছে আয়ানের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে থাকে। তার ভিতরে তখনই যেন একটা অন্যরকম উত্তেজনা কাজ করতে থাকে। সে একটু ছটফট করছিল। আর তখনই আয়ান বলতে লাগলো, আরে কি হলো তোমার? তুমি এভাবে ছটফট করছো কেন? আপনি প্লিজ আমার থেকে একটু দূরে সরুন না। আমার কেমন যেন লাগছে। আরে পাগল মেয়ে, তোমাকে বিয়ে করেছি তোমাকে রেখে দূরে দূরে থাকার জন্য নাকি? তুমি আমার বিয়ে করা বউ। এখন থেকে তুমি আমার কাছে এবং কাছের থেকে খুব কাছে থাকবে। আরে আপনি আমার এত কাছে আসবেন না প্লিজ। দেখো, একদম ফাইজলামো করবে না। তুমি আমার বিয়ে করা বউ। আর আজ আমাদের বাসর রাত। আজ কেন আমি তোমার থেকে দূরে থাকবো? আজ আমি তোমার সম্পূর্ণ লজ্জা ভেঙে দেবো আর আমার ভালোবাসা আদায় করে নেব। বলিয়ে আয়ান নদীর ঘাড়ে চুমু খায়। আর তখনই নদী কেঁপে উঠে আর বলতে থাকে, আরে কি করছেন আপনি? আমি বললাম তো আমাকে ছেড়ে দিন। আমার কেমন যেন লাগছে। কেন, আমার ছোঁয়া পেতে ভালো লাগছে না? আমি জানি না কিছু। আমার মতে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। নদীকে আরো কাছে টেনে নিল। নদীর বুকের সঙ্গে নিজের বুক মিশিয়ে নিল। দুজন দুজনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। আর তখন আস্তে আস্তে তার মাথাটা উঠিয়ে নিয়ে নদীর কপালে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ রেখে দেয়। আবার অন্যদিকে কেঁপে ওঠে। আর এটা দেখে আয়ান বুঝতে পারে নদী এই প্রথমবার কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে, তাই তো তার এমন লাগছে। কিন্তু যত যাই কিছু হয়ে যাক না কেন, আজ তাদের বাসর রাত। আজ তো আয়ান কোনোভাবেই নদীকে ছেড়ে দিতে পারে না। তাই সে আস্তে আস্তে নদীর গালে, ঠোঁটে, গলায় কিস করতে থাকে। আর নদী শুধু ছটফট করতে থাকে। এদিকে আয়ান ক্রমশ নদীর শরীরে নিজের হাত আর ঠোঁটের আক্রমণ চালাতে থাকে।
নদী নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছিল না। সেও নিজের কন্ট্রোল হারিয়ে আয়নের সঙ্গে রেসপন্স করতে থাকে। আয়ন আস্তে আস্তে নদীর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় ছিনিয়ে নিতে থাকে। নদী লজ্জায় নিজেকে গুটিয়ে নিতে শুরু করে আর আয়নকে বলতে থাকে, আরে না, কি করছেন আপনি? আপনি আমার শরীর থেকে কাপড় কেন ছিনিয়ে নিচ্ছেন? আমার ঠান্ডা লাগছে তো। আরে বোকা মেয়ে, তোমাকে আমি আমার ভালোবাসার প্রশ্ন তাই উষ্ণত করব, তাই আমার কাছে আসো, এক্ষুনি তোমায় উষ্ণ করে দিচ্ছি। এই বলে আয়ান নদীকে নিজের আরো কাছে টেনে নেয়। আর ততক্ষণেই নদীর শরীরের একটা সুতো পর্যন্ত নেই। আয়ান নিজের শরীরের সমস্ত কাপড় চোপড়ও খুলে ফেলে দিয়েছে ততক্ষণে। নদীর মাঝে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিয়েছে। আয়ান নদীর সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিয়েছে। আর এদিকে নদীও তার সঙ্গে সমান তালে রেসপন্স করে যাচ্ছে। আর এভাবেই কিছুক্ষণের মধ্যে দুজনে ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। আয়ান নদীর সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিয়ে চলেছে। আর এদিকে নদীও তার সঙ্গে সমান তালে রেসপন্স করে যাচ্ছে। এভাবেই দুজন কিছু সময়ের মধ্যেই ভালোবাসার অতল সাগরে হারিয়ে গেল। 2 ঘন্টা ধরে ভালোবাসার আদান প্রদান করার পর আয়ান নদীকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। আর এদিকে নদী তখন বিছানার চাদর দিয়ে নিজের শরীরটা ঢেকে নেওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে। তখন এটা দেখে আয়ান নদীকে বলতে লাগলো, আরে এ কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি বিছানার চাদর দিয়ে নিজের শরীর ঢাকতে চাইছো কেন? আরে এখানে আপনি বসে আছেন, আপনি তো আমার সব কিছু দেখে ফেলবেন, তাই আমি নিজেকে ঢেকে ফেলার চেষ্টা করছি। হি হি হি, আমি কি এখনো তোমার কোনো কিছু দেখার বাকি রেখেছি নাকি? সব কিছু তো একদম চেটে পুটে খেয়েছি। বলেই একটা ভিলেন মার্কা হাসি দিল আয়ান। আর এদিকে নদী লজ্জায় রাগে একদম শেষ হয়ে যাচ্ছে। তখনই নদী বিছানা থেকে নেমে নিজের কাপড় খুঁজতে লাগলো। তখনই আয়ান বলতে লাগলো, ওগুলো খুঁজে আর কোনো লাভ নেই, কারণ ওগুলো আর শরীরে দেওয়ার মতো অবস্থাতে নেই। তুমি ওয়াশরুমে যাও, আমি তোমার কাপড় নিয়ে আসছি। আয়ানের কথায় নদী আর এক মুহূর্তও দেরি না করে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। আর এদিকে আয়ান কিছুক্ষণের মধ্যেই নদীর জন্য ড্রেস নিয়ে তারপরেই ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। নদী তখন নিজের শরীরে সাবান লাগাচ্ছিল। আর তখনই আয়ান ওয়াশরুমে প্রবেশ করে। এটা দেখে নদী আরো লজ্জায় পড়ে যায়। তখনই সে আয়ানকে বলতে থাকে, আরে আপনার কি একটু লজ্জা শরম নেই নাকি? এখানে একটা মেয়ে মানুষ ফ্রেশ হচ্ছে, আর সেখানে আপনি হুট করে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেলেন। আমি কি পাশের ভাবির ওয়াশরুমে ঢুকে পড়েছি নাকি? আমি তো আমার রুমের ওয়াশরুমে ঢুকেছি, যেখানে আমার বউ ফ্রেশ হচ্ছে। এখানে আমি আসতেই পারি, এখানে আসার জন্য আমার তো কোনো বাধা নেই। আপনি আসলে যা ইচ্ছা তাই, আপনার কোনো লজ্জা শরম নেই। এসেছেন, বেশ ভালো করেছেন। এখন এখান থেকে বের হয়ে যান, আমি কাপড় চোপড় পরবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন তুমি আমাকে বলবে আর আমি এখান থেকে বের হয়ে চলে যাব? আমি নিজের হাতে তোমাকে ফ্রেশ করিয়ে দেব। ভালো হবে না বলে দিচ্ছি, আপনি এখান থেকে বের হয়ে চলে যান বললাম। বললাম তো আমি যাব না। আমি এই প্রথমবার আমার বউটার সঙ্গে একসাথে ফ্রেশ হবার সুযোগ পেয়েছি, এটা কি আমি হাতছাড়া করে দেব নাকি? চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি নিজে তোমাকে ফ্রেশ করিয়ে দিব। নদীর হাত থেকে সাবানটা ছিনিয়ে নিল। আর নিজেই নদীর সারা শরীরে সাবান লাগিয়ে দিতে লাগলো। অপরদিকে নদীর অবস্থা একদম যা ইচ্ছে তাই। তার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই প্রথমবার তার শরীরে কোনো পুরুষ মানুষ হাত দিয়েছে। আবার শরীরের সব স্পর্শকাতর জায়গায় সাবান দিয়ে ডলছে। নদী আর সহ্য করতে পারছে না। তাই সে ধাক্কা দিয়ে আয়ানকে নিজের থেকে সরিয়ে দিল আর বলতে লাগলো, বেঁচে থাকুন, একদম ভালো হবে না বলে দিলাম। আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে চলে যান, আর আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হতে দেন। আমি আবার বেশি পানি লাগলে ঠান্ডা লেগে যায়। কিচ্ছু হবে না আমার বউটার, আমি আছি না। আর যদি অসুখ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আমি আমার বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আমার বউয়ের সেবা যত্ন করব, দেখবি আমার আদর ভালোবাসা পেলে আমার বউ একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। উফ, আপনি একদম লজ্জাবিহীন একটা মানুষ, আপনার লজ্জা বলতে জিনিসটাই নেই। এটা আমার থাকুক, আমি চাইও না, কারণ আমি আমার বউকে ভালোবাসি। আর বউ আর আমার ভালোবাসার মাঝখানে অন্য কিছু চলে আসুক, এটা তো আমি কখনো চাই না। আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না, আপনি যথেষ্ট চালাক আছেন। তা না হলে তোমার মতো সুন্দরী, বুদ্ধিমতী, লক্ষ্মী আর গুণবতী একটা মেয়েকে আমার বউ বানাতে পারতাম নাকি? বলিয়া আয়া নদীর সারা শরীরে সাবান লাগানো শেষ করে দুজনে একসাথে শাওয়ার নিতে লাগলো। 20 মিনিট শাওয়ার নেওয়ার পর দুজনে একসঙ্গে ওয়াশরুম থেকে বের হয়। এদিকে নদী তখন নিজের ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুলগুলো আঁচড়ানোর চেষ্টা করছিল। আর তখনই আয়ান
নিজেই নদীর হাত থেকে চিরুনি নিয়ে নদীর চুলগুলো আশ্রে দিল আর বলছিল, বাহ, আমার বউয়ের চুলগুলো তো দারুণ সুন্দর। এতদিন তো আমি আমার বউয়ের চুলগুলো দেখতে পাইনি, কারণ ওই বাড়িতে যতদিন আমি গিয়েছি ততদিন তোমার মাথায় ঘোমটা দেওয়া ছিল। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি ভুল কিছু করছো? দেখো নদী, তুমি ওই সব কিছু টেনে এনে কথা বলো, এটা আমি চাই না। যা হওয়ার তা হয়ে গেছে, এখন তুমি আমার বিয়ে করা বউ আর আমি তোমার স্বামী। আমাদের মাঝখানে কোনো থার্ড পারসনকে টেনে আনবে না। যে চলে যাওয়ার সে চলে গেছে, তাকে আমি আমার জীবনে আর কোনো জায়গা দেব না। আচ্ছা ঠিক আছে, চলো এখন ঘুমাতে হবে। কাল তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ শ্বশুরবাড়িতে আজকে আমার প্রথম দিন। হ্যাঁ, তো কি হয়েছে, তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কেন? বারে, কাল শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাবো না? বেশ ভালো করেছো আগে ভাগে আমাকে কথাটা বলে। আমি যদি তোমাকে সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে দেখেছি, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। আমার বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই, সবাই নিজেদের কাজগুলো করে নিবে। তুমি আমার বিয়ে করা বউ, এই বাড়িতে তুমি রাজরানীর মতো থাকবে, বুঝতে পেরেছো? আরে আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমি কাজ করা ছাড়া থাকতে পারি না। কাজ ছাড়া থাকলে আমার একদম ভালো লাগে না, আমার হাত পা ব্যথা করে। বাদ দিন এইসব কথা, এখন ঘুমাতে চলুন, ঘুমাবেন, অনেক রাত হয়ে গেছে। এই বলে নদী আয়ানকে নিয়ে বিছানায় চলে আসে আর তারপর দুজনে একসঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা 7টার দিকে নদী ঘুম থেকে উঠে আর তারপরেই কিচেনে চলে যায়। কাজের মেয়েটা সবেমাত্র ঘুম থেকে উঠে কিচেনে এসেছে, তখনই নদী তাকে দেখে বলতে লাগলো, এই শোনো, এখন থেকে আর সকালে তোমাকে নাস্তা বানাতে হবে না। তুমি শুধু কোথায় কি আছে না আছে সেই সব কিছু আমাকে দেখিয়ে দাও। আমি এবারের বউ, আমারও তো একটা দায়িত্ব আছে, তাই নয় কি? এখন থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার জন্য নাস্তা বানাবো। কিন্তু ভাবি, খালাম্মা দেখলে আমারে বকবে। কোনো চিন্তা নেই, তোমাকে কিছু বলবে না। এই সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আর সেটা আমাকে পালন করতে হবে। কোথায় কি আছে সেটা আমাকে দেখিয়ে দাও, আর তুমি আমাকে একটু হেল্প করো, তাহলেই হবে। দেখেন ভাবি, আমি আপনাকে আবারও কইতাছি, খালাম্মা আমারে বকা দিব। আরে, তোমারে কি বললাম, শুনতে পাওনি? কেউ কিছু বলবে না তোমাকে, আমি যেটা বলেছি সেটাই করো, তা না হলে কিন্তু এখন আমি তোমাকে বকা দিব। তখন কাজের মেয়েটা আর কোনো কথা বলার সাহস পেল না। কোথায় কি আছে না আছে সবকিছুই নদীকে দেখিয়ে দিতে লাগলো। আর তারপর নদী নিজের হাতেই পরিবারের সবার জন্য নাস্তা বানালো। সকাল 9টার মধ্যে ডাইনিং টেবিলে নাস্তা সার্ভ করা হলো। আর তারপরেই নদী সবাইকে ঘুম থেকে ডেকে তুললো, নাস্তা টেবিলে আসতে বলল। আয়নের আম্মু নাস্তা টেবিলে এসেই পুরো টেবিল ভর্তি নাস্তার আইটেম দেখে ভীষণ রকম অবাক হয়ে যান আর কাজের মেয়েটাকে ডেকে বলতে থাকেন, কিরে জবা, এত কিছুর আয়োজন কেন করেছিস? তুই তো জানিস সকালবেলা আমরা এত খাবার খাই না। খালাম্মা আমারে কইয়া কোনো লাভ নাই। আমি ভাবারে কইছিলাম, কিন্তু ভাবি আমার কথা শুনে নাই। মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বৌমাকে দিয়ে রান্না করিয়েছিস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? খালাম্মা, আমার কোনো দোষ নাই। আমি ভাবিরে 100 বার না করছি, কিন্তু ভাবি আমার কোনো কথা শুনে নাই। আপনার বিশ্বাস না হলে আপনি ভাবিরে জিগাইতে পারেন। তখনই পাশ থেকে নদী বলতে থাকে, হ্যাঁ আম্মু, জবা একদম ঠিক কথাই বলেছে। আমি ওরে কাজ করতে দেইনি, আমি এবারের বউ, আমার তো একটা দায়িত্ব আছে, তাই নয় কি? তাছাড়া কাজ ছাড়া থাকতে আমার একদমই ভালো লাগে না। কাজ না করলে আমার হাত পা ব্যথা করে, তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। আচ্ছা, খাবারগুলো খেয়ে বলুন না কেমন হয়েছে। তখনই আয়নের আম্মু নদীর দিকে তাকিয়ে একটু রাগী কণ্ঠে বলতে লাগলো, আচ্ছা বৌমা, আমি এটাই বুঝতে পারছি না, তুমি কাল এই বাড়িতে এসেছো আর এখনই নিজেকে কি ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, যে নিজেই নিজের সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছো। হঠাৎ করে শাশুড়ি মায়ের এভাবে রেগে যাওয়াতে নদী কিছুটা ভয় পেয়ে গেল আর তারপর বলতে লাগলো, আম্মু, আমি কি ভুল কিছু করেছি? ভুল করনি, সঠিক কি করেছো সেটাই তো আমি বলছি। তোমাকে এত সকাল ঘুম থেকে উঠে সবার জন্য এত নাস্তা বানাতে কে বলেছে? আমার বাড়িতে কাজের লোক কি অভাব আছে? তাছাড়া আমি তো আছি, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাকে কেন এত কষ্ট করতে হবে? তোমাকে এই আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমি যদি কোনোদিন বিকেল সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে কিচেনে কাজ করতে দেখি, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। কিন্তু আম্মু, আমি বাড়ির বউ। হ্যাঁ বৌমা, সেটা ঠিক আছে, কিন্তু তোমার দায়িত্ব নেওয়ার দিন পেরিয়ে যায়নি, সামনে আসছে, তখন নিতে পারবে।
এখনও তো দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তোমাদের এই লাইফটাকে এনজয় করো। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় মা। তোমার শাশুড়ি মায়ের মুখের উপর কথা বলার সাহস আমারও নেই। তাই আমি আশা করব তুমি তোমার শাশুড়ি মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো কিছু করবে না। আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে কথায়, আমার ছেলেকে নিয়ে এসে আমাদের সঙ্গে বসো, সবাই একসঙ্গে নাস্তা করব। আচ্ছা ঠিক আছে আম্মু, আপনারা শুরু করুন, আমি আপনার ছেলেকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। বলেই নদী এখান থেকে শুধু নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পায় আয়ান তখনও ঘুমাচ্ছিল। আয়ানকে ঘুম থেকে ডেকে দিল, আর তারপর দুজনেই একসঙ্গে নাস্তার টেবিলে আসে। আয়ানও নাস্তার টেবিলে এসে একদম অবাক হয়ে যায় এত রকমের নাস্তা দেখে। আয়ান তখন তার আম্মুকে বলতে থাকে, কি ব্যাপার আম্মু, আমাকে তো কোনোদিন এত রকমের নাস্তা বানিয়ে খাওয়াওনি, আজ তোমার বৌমা এসেছে বলে এত প্রকার নাস্তা বানিয়েছো। তখনই আয়ানের আম্মু আয়ানকে বলতে থাকে, বাবা আমি কিছুই করিনি, ঘুম থেকে উঠে থেকে বৌমাই সব কিছু আয়োজন করেছে। কি বললে? এই তোমাকে না আমি কাল রাতেই না করেছি এই বাড়িতে তুমি কোনো কাজ করবে না, এই বাড়িতে তুমি রাজরানীর মতো থাকবে, সারা বাড়িতে তোমার রাজত্ব চলবে, তাহলে তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠে এসব কাজ করতে গেছো? আরে বাবা, বললাম তো আমি দুঃখিত, আর এমন করব না। আমাকে এত কথা কেন শোনাচ্ছ? আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই তোমাকে শেষবারের মতন ক্ষমা করে দিয়েছি, আর কখনো এমন করবে না, এটা যেন মনে থাকে। এখন বস, সবাই একসঙ্গে নাস্তা করি। নদী তখন আর কোনো কথা না বাড়িয়ে আয়ানের পাশের চেয়ারটাই বসে পড়ল, আর সবাই মিলে একসঙ্গে নাস্তা খেতে লাগলো। তখনই হঠাৎ করে আয়ানের আম্মু বলতে থাকে, দেখাবো মা, তোমার কাছে একটা জিনিস চাইবো। আম্মু, আপনি এইভাবে কেন বলছেন? আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আপনি বলুন আমাকে। একটা নাতি নাতনি চাই আমাদের। এটা এমন কি কথা? এটা বলার জন্য এইভাবে বলতে হয় নাকি? আপনি ঠাস করে বলে দিলেই তো পারতেন। আয়ানের আম্মু কি বলেছিল এই কথাটা তখনও বুঝতে পারেনি নদী, আর নিজের উত্তরটা দেওয়ার পর বুঝতে পারলো আসলে কথাটা কি ছিল। তখনই জিভে কামড় দেয়, আর চেহারাটা একদম পাকা টমেটোর মতো লাল হয়ে যায়। মাথাটা নিচু করে বসে থাকে। তখনই আয়ানের আম্মু বলতে থাকে, হ্যাঁ বৌমা, আমাদের একটা দাদু ভাই চাই, দেবে তো? তখনই পাশ থেকে আয়ান বলতে থাকে, আম্মু তুমিও না, একদম যা ইচ্ছে তাই, কোথায় কি বলতে হবে না হবে তার কোনো আক্কেল জ্ঞান তোমার নেই। এখন খাবার টেবিলে খেতে বসেছি, খাবারটা তো খেতে দাও। তখন কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাবারটা খেয়ে নিল। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। নদী শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্পগুজব করতে করতে এই দিনটা কাটিয়ে দিয়েছে। আজকের দিনটা তার কাছে স্বপ্নের মতো কেটে গেছে। জীবনের বেস্ট দিন বলতে যদি নদীকে কোনোদিন এর কথা জিজ্ঞাসা করা হয় তাহলে নদী নির্দ্বিধায় আজকের দিনটার কথাই বলে দিত। যাই হোক, রাত 10টায় সবাই রাতে খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে গেছে। আর তখনই নদী বিছানা গুছিয়ে বিছানায় বসতে যাবে, তখনই আয়ান রুমে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে রুমের দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে নদী বলতে থাকে, আরে কি হলো, তুমি রুমে ঢুকে সঙ্গে সঙ্গে এই দরজাটা লাগিয়ে দিলে কেন? তখনই আয়ান একটা শয়তানি মার্কা হাসি দিয়ে নদীর দিকে তাকিয়ে বলতে থাকে, আজ আবার আমার বউয়ের সঙ্গে দ্বিতীয়বার বাসর করব তাই? এই না, একদম নয়, ফাজলামো করবে না। আমার ঘুমাতে হবে, শরীরটা একটু টায়ার্ড লাগছে। আমাকে কোন অজুহাত দেখিয়ে লাভ হবে না ম্যাডাম, আম্মু কি বললো শুনতে পাওনি? তাদের একটা দাদু ভাই চাই, আর সেটার জন্য আমাকে একটু T20 খেলতেই হবে। বললাম তো হবে না। আমি তো বললাম হবে। বলে আয়া নদীর দিকে এগোতে থাকে, আর নদীর পিছনের দিকে পা বাড়াতে শুরু করে। কিন্তু যাবে আর কোথায়, শেষমেশ পেট দেয়ালে ঠেকে গেল, আর আয়ানের হাতে নিজেকে সমর্পণ করে দিতে হলো। আয়ান আজ আবারও নদীকে নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে, আর দুজন দুজনের ভালোবাসার গভীরতায় হারিয়ে যেতে থাকে। এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।